স্রোত সার্থকের এক হওয়াতে এবার বাধা হয়ে দাঁড়ালো সার্থকের পিসিমণি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থককে বরণ করে ঘরে তোলার পর সার্থকের পিসিমণি সার্থক যখন স্রোতকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে থাকে, ঠিক সেই সময় সার্থকের পিসিমণি বলতে থাকে যে একদম না, এত তাড়াহুড়া কিসের বলতো? বেশ, যেই তুই নিজের বউকে অবশেষে নিজের মনের কথা বলে বাড়ি নিয়ে এসেছিস, অমনি তোর বউকে দেখে তোর আদিক্ষেতা শুরু হয়ে গেছে, তাই না? তখন কোথায় আদিক্ষেতা ছিল? যখন কিনা দাদা পছন্দ করে এই ছেলের বউটাকে নিয়ে এসেছিল, তখন তো তুই একবারও মেয়েটার প্রতি এতটা কদর দেখাসনি, তাহলে এখন এতটা মেয়ের কদর কেন বেড়ে গেল বলতো? তুই আমার একটা কথা জেনে রাখ, আমরা খুব ঘটা করে একটা নেমন্তন্ন করব কিছু লোকেদেরকে, সেই নেমন্তন্নের মধ্যে তুই আবারও মেয়েটাকে বিয়ে করবি, সকলকে সাক্ষী রেখে তারপরই তোদের ফুলসজ্জার আয়োজন করবো, তারপরই তোদের এক হবে, এর আগে নয়। আমরা সকল আচার অনুষ্ঠান সব কিছু মেনে তোদেরকে আবারও এক করবো। তো দেখে নিস। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে আবার বাবা তুমি এ বিষয়ে কোনো কিছু বলবে না, তুমি পিসিমণি যা বলছে সব কিছু মেনে নেবে? ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে অফকোর্স আমি তো এই বিষয়ে সীমার সাথে একদমই একমত, কারণ সীমা তো কোনো কিছু ভুল বলেছে বলে তো আমার অন্তত মনে হয় না। আগেরবার তুমি যে বিয়েটা করেছিলে, সেই বিয়েটা রীতিমতো তুমি জোর জবরদস্তি এবং আমার খাতিরে করেছিলে, তুমি রীতিমতো বাধ্য হয়েছিলে। মেয়েটা কোনো রকম কোনো সকালাত কোনো কিছু পূরণ করতে পারেনি, তাই এই যাত্রায় মেয়েটার বিয়েতে কোনো রকম কোনো যাতে সকালাত অসম্পূর্ণ না থেকে যায়, সেই ব্যবস্থাটাই এবার তুমি করবে এবং তুমি সেই জিনিসটা এনশিওর করবে যাতে স্রোতের সকল সকালাত এই বিয়েতে পূরণ হয়। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে পিসিমণি তা যা বলেছো, আগেরবারে বিয়েতে এই খারুসটার সাথে আমি বিয়ের বিয়েতে যখন বসেছিলাম, তখন যে আমার কি নাজেহাল অবস্থা হয়েছিল। এই খারুসটা সবসময় আমাকে তেড়ে তেড়ে আমার দিকে আসতো এবং আমাকে হুমকি ধামকি দিয়ে আমাকে শাসিয়ে রাখতো। এই যাত্রায় আমি তাকে উল্টো শাসিয়ে রাখবো। আমিও দেখি যে সে কি করে আমার সকল কথা অমান্য করে যায়। আমারও আহ্লাদ সকাল্লাদ অনেক কিছু আছে। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে ন্যাকামি করছো, আমি তখন তোমাকে কি করতে বারণ করেছি বলো তো? রীতিমতো সব অনুষ্ঠানই তো হয়েছে আমাদের, এমনটা তো না যে কিছু বাকি ছিল। তাহলে এই যাত্রায় আবার কিসের এত অভিনয় করে লোক হাসাহাসি করার কি বাকি আছে? আমরা কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই সময় সার্থকের পিসিমণি বলতে থাকে যে ও তোমার এত বুঝে কাজ নেই বাপু, আমরা যা বোঝার সে সব কিছু বুঝে গেলেই হবে। আর সার্থক আর স্রোত তোদের দুজনকে বলে দিচ্ছি যে যতদিন পর্যন্ত না তোদের ফের বিয়ে দিচ্ছে আমরা, ততদিন পর্যন্ত তোরা কোনো মতে একেবারে মুখ দেখবি না। আর রাই তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, তুমি বরঞ্চ তোমার বোনকে সাথে করে তোমাদের বাড়িতে নিয়ে চলে যাও, তারপরে আমরা ঘটা করে বিয়ে করে তবে স্রোতকে সেখান থেকে আবার তুলে নিয়ে আসবো, নতুন করে আমাদের ঘরে বরণ করে তুলবো। ঠিক সেই সময় সার্থক বলে থাকে যে আলবাদ না, এত কষ্ট করে এত কাঠখড় পড়িয়ে এত কিছু করে অবশেষে নিজের বউকে বাড়িতে নিয়ে এসেছি, এর মধ্যে নাকি এখন আবার তুমি নতুন করে পিসিমণি বাধা হয়ে দাঁড়াচ্ছ। তুমি এরকম কেন করছো বলো তো? তুমি আর যাই হোক না কেন তুমি তো আমার শত্রু না, তাই না? তুমি তোমার ভাইপোর সাইড না নিয়ে তুমি স্রোতের সাইড কেন নিচ্ছ বলো তো? স্রোত এখান থেকে কোথাও যাবে না, আমি বলে দিচ্ছি। স্রোত তুমি এখানেই থাকবে, তোমাদের যা কিছু করার তোমরা করো না, সেটা এখানে থেকেও তো হয়, তাই না? স্রোতকে শুধু শুধু ওর বাপের বাড়ি পাঠানোর কি মানে আছে? তখন রাই বলতে থাকে যে সত্যি তো বেচারা এতদিন বাদে নিজের বউকে নিজের মতো করে পেয়েছে, এখন যদি একটুর জন্য ফসকে যায় তাহলে তো বেচারা আরও বেশি কষ্ট পাবে। পিসিমণি এরকম শাস্তি দিও না, এটা তো তুমি ওকে আরও বেশি শাস্তির দিকে ঠেলে দিয়েছো। এরকম শাস্তি দেওয়া থেকে বরঞ্চ ও যেটা চাইছে সেটাই বরঞ্চ করো, কারণ আমার যা মনে হয় যে স্রোতও কোনো মতে আমাদের সাথে যেতে রাজি হবে না, কারণ স্রোতও হয়তো বা সার্থকের সাথে সময় কাটাতেই চাইবে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।